আচ্ছা ঠিক আছে, একটু আমি আপনার কাছে শুনতে চাই। সেটা হচ্ছে যে যেসব ব্যাপারে দ্বিমত, অনেকগুলো পয়েন্ট আছে। প্রধানমন্ত্রীর বিষয়টা রবিউল ভাই বললেন, আপনি চাইলে যোগ করতে পারেন। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যে সংস্কার কমিশনের প্রস্তাবে মৌলিক অধিকারের পরিসর অনেক বাড়ানো হয়েছে। বিএনপি বলছে যে মৌলিক অধিকার রক্ষা যেহেতু রাষ্ট্রের দায়িত্ব, আপনি যখন পরিসর অনেক বাড়াবেন, সরকার বা রাষ্ট্রের সামর্থ্যের বাইরে চলে যাবে, এই আর্থিক সামর্থ্য সেটা সরকারে থাকবে না। আপনি বলবেন মৌলিক অধিকার সংবিধানে আছে কিন্তু রাষ্ট্র পূরণ করতে পারছে না, সেই কারণে মৌলিক অধিকার পরিসর যা আছে তাই রাখা। এটা তো সংবিধান নিয়ে অনেক কাজ করছে। 1972 সালে যখন আমাদের সংবিধানটা হয়, গণপরিষদে এই ডিবেটটা ছিল যে মৌলিক অধিকারকে আমরা বাধ্যতামূলক করব কিনা। এবং আরেকটা খুব মজার ডিসকাশন হয়েছিল যে জমির মালিকানা, যে একজন মানুষ, বাংলাদেশ 56,000 বর্গমাইলের দেশ, তখন তো 7.5 কোটি মানুষ। তো তখনই আমাদের যারা পূর্বপুরুষ তারা ভেবেছিলেন যে এইটা একটা বড় ক্রাইসিস হতে পারে। তো যদি সম্পদের সীমারেখা ঠিক করে না দেওয়া যায় জমি মালিকানা হওয়ার, তাহলে বড় ক্রাইসিস হবে। তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম প্রত্যেকে ডিবেট করেছেন দীর্ঘ সময় এটা নিয়ে। পরে তারা আসাদুজ্জামান খান, উনি কিশোরগঞ্জের এমপি ছিলেন, গণপরিষদ সদস্য, সংবিধান প্রণয়ন কমিটির মেম্বার ছিলেন। উনি তখন বললেন যে না, আমরা এইটা পার্লামেন্ট বা গণপরিষদ এটা ঠিক করে দিতে পারি না যে আপনি 50 বিঘা 100 বিঘার বেশি জমির মালিক হতে পারবেন না। ওনারা বলেন যে পরবর্তী পার্লামেন্টের উপরে ছেড়ে দেন। একইভাবে মৌলিক অধিকারের ক্ষেত্রে ওই ডিসকাশনটাই ছিল। তখন কিন্তু বলা হয়েছিল যে না, আমরা যেহেতু বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশ, নতুন দেশ, এখনই যদি আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাকে রাষ্ট্রের যে ম্যান্ডেটরি করে দেই, এইটা এফোর্ড করবার অ্যাবিলিটি রাষ্ট্রের আছে কিনা। ফলে এটাও বলেছেন যে পরবর্তী সংসদ দেখুক। এখন যে ডিসকাশনটা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতা, ডক্টর কামাল হোসেন কিন্তু দাঁড়িয়ে বলেছিলেন তখন যে মাননীয় স্পিকার, যদি আপনি প্রধানমন্ত্রীকে ক্ষমতা না দেন তাহলে আপনার সংসদীয় গণতন্ত্র হবে না। আজকে ডক্টর কামালের বাসায় গিয়েছিলাম, ওনার আজকে জন্মদিন, শ্রদ্ধা জানাই। তো উনি কিন্তু তখন এটা বলেছিলেন যে, তখন ডিবেট হয়েছিল যে এত ক্ষমতা কেন দিচ্ছেন। তখন বঙ্গবন্ধু মহিরুহ, তার সামনে দাঁড়ানোর মতো একটা লিডার নাই। তখন ওই ডিবেট কিন্তু হয়েছিল যে এত ক্ষমতা আমরা প্রাইম মিনিস্টারকে দেবো কিনা। তখন ওখানে বলা, ডক্টর কামালই তখন সংবিধান প্রণয়ন কমিটির প্রেসিডেন্ট, উনি বললেন যে যদি আপনি প্রধানমন্ত্রীকে ক্ষমতাটা সাফিসিয়েন্ট না দেন তাহলে আপনি পার্লামেন্টারি ডেমোক্রেসি করতে পারবেন না। এইবার বিএনপির যেসব প্রস্তাব, এই যে মৌলিক অনেকগুলো বিষয়কে আপনি সংবিধানে নিয়ে আসবেন, বাধ্যতামূলক করবেন। এখন যেটা আপনি বললেন যে সংবিধানে আছে মৌলিক অধিকার, কিন্তু বলা নেই যে আমি যদি খেতে না পারি আমি আদালতে যেতে পারবো না, চ্যালেঞ্জ করতে পারবো না। কিন্তু এখন বিএনপি চাচ্ছে বা তাদের যেটা সুপারিশ, যে বেসিক কিছু জিনিস মোটামুটি বাধ্যতামূলক করা রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা অনুযায়ী। এটা আমি মনে করি দ্যাটস গুড। আর একটা বড় জিনিস, আমি জুলাই মাসে অভ্যুত্থান যখন চলে তখন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন আমি বাংলা ট্রিবিউনে লিখেছিলাম যে ইন্টারনেট হচ্ছে সারা পৃথিবীতে মৌলিক অধিকার এবং এটা যুক্ত করা দরকার সংবিধানে। এবং পরে দেখলাম যে সংবিধান সংস্কার কমিশন কিন্তু যুক্ত করেছে এবং বিএনপি আজকে তারা বললো যে ইন্টারনেটকে তারা মৌলিক অধিকার হিসেবে যুক্ত করতে চায়। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। কিন্তু আমাকে যে একটু সময় দেন, বিএনপির আজকে এই যে জনাব সালাউদ্দিন আহমেদের ব্রিফিং আমি শুনলাম, তারা কিন্তু একটা জায়গায় খুব স্ট্যান্ড নিয়েছেন শক্তভাবে, যে তারা সংবিধানে পঞ্চদশ সংশোধনের আগের অবস্থায় যেতে চান। এখন দেখেন এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে। আগের অবস্থানটা মানে কি, যে 72-এ যে সংবিধানটা হলো, তারপর 17বার সংশোধন হলো। তো জিয়াউর রহমান সাহেব পঞ্চমে এসে বিসমিল্লাহ যুক্ত করলেন, এরশাদ সাহেব অষ্টমে এসে রাষ্ট্রধর্ম যুক্ত করলেন এবং তারপরে ধর্মনিরপেক্ষতাবাদ। পঞ্চদশের আগে গেলে হয় কি, যে রাষ্ট্রধর্ম থাকছে, বিসমিল্লাহ থাকছে, আবার ধর্মনিরপেক্ষতা থাকছে না। তার মানে আপনি সংবিধানে বিসমিল্লাহ রাখবেন, রাষ্ট্রধর্ম রাখবেন, ধর্মনিরপেক্ষতা রাখবেন না, তাহলে এটা একটা ইসলামিক সংবিধান হলো না। রাষ্ট্রধর্ম ইসলাম তো পঞ্চদশের আগে তো না, আমি বলেছি না, বিন পঞ্চদশের আগে দিতে চায় মানে যে রাষ্ট্রধর্মও থাকবে, বিসমিল্লাহ থাকবে। আবার যেহেতু ধর্মনিরপেক্ষতা মূলনীতি হচ্ছে 72-এর, যেটা পঞ্চদশে আওয়ামী লীগ যুক্ত করেছে, তার মানে কি এইটার ব্যাখ্যাটা হলো যে আপনি বিসমিল্লাহ রাখছেন, রাষ্ট্রধর্ম রাখছেন, আবার ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসেবে রাখছেন না। তার মানে এটা ধর্মীয় সংবিধান আপনি বানালেন, যেটা এরশাদের পরে আমরা 2011 সালে সংবিধান সংস্কার কমিশনও কিন্তু একই স্পর্শকাতর বিষয়গুলো হাত দেয় নাই। এবং আপনি খেয়াল করবেন যে 2011 সালে যখন পঞ্চদশ সংশোধনী হয়, তৎকালীন প্রধানমন্ত্রীকে আমরা প্রশ্ন করেছিলাম যে আপনারা যে সুপারিশ করলেন সংবিধান বিশেষ কমিটিকে, সেখানে রাষ্ট্রধর্ম বাতিল প্রস্তাবটা দিলেন না কেন? শেখ হাসিনা তখন দীর্ঘ বক্তৃতা দিয়েছিলেন যে কোন প্রেক্ষাপটে তারা মনে করেছে যে রাষ্ট্রধর্ম থাকা দরকার। এবং পরে আপনার খেয়াল থাকবে যে তথ্য প্রতিমন্ত্রী মুরাদ, পুরো নাম কি, মুরাদ সাহেব একবার বলেছিলেন রাষ্ট্রধর্ম আমরা তুলে দেবো। আমি তখন বললাম যে এটা অ্যাবসার্ড, কারণ আপনার দলের প্রধান স্ট্যান্ড ক্লিয়ার করেছেন 2011 সালে যে কেন আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম বাতিল করতে পারে নাই বা পারবে না। ফলে ওই যে ক্যামোফ্লাজ তারা রেখে দিয়েছিল 11 সালে, এটা যতটা না আইনি, তার চেয়ে অনেক বেশি যে ধর্মীয় অনুভূতি, ভীতি এবং স্পর্শকাতর ব্যাপার। এই ভীতিটা 70 অনুচ্ছেদেও বিএনপি আজকে যেটা আরেকটা ইন্টারেস্টিং কথা বলেছে যে তারা 4টা জায়গা ছাড়া, আস্থা বিল, অর্থ বিল,
সংবিধান সংশোধন এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এর বাইরে যে কোনো ইস্যুতে এমপিরা ভোট দিতে পারবেন, 70 অনুচ্ছেদ বাধা দিবে না। এখন সংবিধানে এখন যে বিধান আছে তাতে কিন্তু এটা আছে। আমি বিভিন্ন সময় বলেছি যে এমপিরা কখনোই এটা অ্যাপ্লাই করেন নাই। এখন যেভাবে আছে দলের বিরুদ্ধে ভোট, দলের বিরুদ্ধে ভোট মানে কি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যখন হয় 18 সালে, কোনো এমপি প্রোটেস্ট করেন নাই কেন? ভয়ে। যদি উনি এই বিলের বিরুদ্ধে ভোট দিতেন ওনার এমপিশিপ যেত, গেলে উনি হাইকোর্টে যেতে পারতেন। কিন্তু এমপিদের মধ্যে একটা জুজুর ভয় কাজ করছে। মানে 70-তে যা আছে তারপরও যেটুকু বলার সুযোগ তাও আছে বলেন নাই, সেটুকুই বলেন নাই। ফলে এখন যদি বিএনপির এই যে প্রস্তাবটা, এটা খুবই ইন্টারেস্টিং বা এটা খুবই লজিক্যাল যে হ্যাঁ এই 4টা জায়গা আপনি সেট করে দেন অন্তত, যে এর বাইরে এমপিরা কেন, আইনের বিরুদ্ধে কেন একজন এমপি ভোট দিবে না? একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে একটা বাজে আইন হবে, সেটার বিরুদ্ধে কেন একজন সরকারি দল এমপি ভোট দিতে পারবে না? দেখা যাক এটা নিয়ে আলাপ আলোচনা একটা জায়গা পৌঁছানো যায় কিনা।